আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ কয়েক দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ ৭টি রাজনৈতিক দল। আজ কর্মসূচির প্রথম দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে দলগুলো। বিক্ষোভের আগে বায়তুল মোকাররম ও প্রেসক্লাবের সামনে আলাদা আলাদা ব্যানারে এসব কর্মসূচি পালন করছে ৭টি দল। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিকেলে 4:30টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করবে জামাত। সমাবেশে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা বক্তব্য দেবেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। জবানবন্দিতে জুলাই আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী ছাত্রলীগের দমন পীড়নের বর্ণনা দেন নাহিদ ইসলাম। এ সময় শেখ হাসিনা কামাল সহ দায়ীদের কঠোর শাস্তি চান তিনি। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল। পরে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মহামান্য আদালতের কাছে আমি এবং ভিকটিম পরিবাররা ভিকটিমদের পক্ষ থেকে আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছি। শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি এবং যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি। তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি। এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তিনি ছিলেন ফোরফ্রন্টের যোদ্ধা। রাজনীতি ও নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি দূর করতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন হবে না বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর করা না গেলে ভোট সুষ্ঠু হবে না। আইনি কাঠামো ঠিক থাকার পরও গত ৩ নির্বাচনে দুর্নীতি হয়েছিল বলে উল্লেখ করেন সুজন সম্পাদক। তিনি জানান, এবারে নির্বাচনে দুর্নীতি বন্ধ করা না গেলে গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার সম্ভব নয়। আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, একই সাথে আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে। তো তার মানে এর সাথে সবকিছু দুর্নীতি। তো দুর্নীতিমুক্ত যদি আমাদের নির্বাচনী অঙ্গন, রাজনৈতিক অঙ্গন করতে না পারি, তাহলে আমাদের গণতান্ত্রিক উত্তরণ হবে না। আমরা যেই জন্য এত সময় শ্রম ব্যয় করছি আমাদের গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য, সেটাও ঘটবে না। তাই দুর্নীতি আমাদের দূর করতে হবে। নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকপালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। আহত হয়েছে অন্তত 25 জন। এদের মধ্যে 5 জন গুলিবিদ্ধ বলে জানা গেছে। গুরুতর আহত 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোরে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে আলোকপালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলী ও বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ কর্মীরা পালিয়ে থাকলেও ভোরে তারা পুনরায় গ্রামে প্রবেশের চেষ্টা করলে বিএনপির সমর্থকরা বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সমর্থককে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। এতে ঘটনাস্থলে নিহত হন ইদন মিয়া।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আজ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্যানেল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। বিকেল ৩টায় ইসলামী ছাত্র শিবির এককভাবে কেন্দ্রীয় সংসদ ও সব হল সংসদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে। কেন্দ্রীয় ও মেয়েদের হল সংসদে ইসলামী ছাত্র সংস্থা সমন্বিতভাবে অংশ নেবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের সময় একদিন বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। আজ বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিতে পারবে প্রার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি সহসভাপতি হিসাবে, অর্থাৎ যেটিকে আমরা সংক্ষেপে বিপি বলে থাকি, সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জনাব সাজ্জাদ হোসেন হৃদয়। জনাব সাজ্জাদ হোসেন হৃদয় আমাদের সহসভাপতি হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে তিনি নমিনেটেড হয়েছেন, তিনি নির্বাচন করবেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন মোহাম্মদ সাফায়াত হোসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা উৎসব মুখর ক্যাম্পাস। চতুর্থ দিনে সকাল থেকে চলছে জমজমাট প্রচারণা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শুরু করে বিভিন্ন বিভাগে ছুটছেন প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আবাসন সংকট, নিরাপত্তা ও সাইবার বুলিং ইস্যুগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতীয়বাদ শিক্ষক ফোরাম। দিন যত যাচ্ছে নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ডেঙ্গু আক্রান্তের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জে 10টি আইসিইউ শয্যা সহ 4টি ডেঙ্গু কর্নার চালু করেছে স্বাস্থ্য বিভাগ। জেলায় এ পর্যন্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। এডিস মশার প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা বৃদ্ধিতে তেমন কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ সিটি কর্পোরেশনে বসবাসরত নাগরিকদের। নারায়ণগঞ্জ থেকে আবদুল্লাহ আল মামুনের পাঠানো তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি জটিল হচ্ছে নারায়ণগঞ্জে। পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় 10টি আইসিইউ শয্যাসহ 4টি ডেঙ্গু কর্নার চালু করেছে স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত 321 জন রোগী ভর্তি হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ভর্তি হচ্ছে নারী ও শিশুরা। জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে 166 জন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 52টি স্পটে এডিস মশার বংশবিস্তার হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। গতকালকে টেস্ট করার পর ধরা পড়ছে ডেঙ্গু, তারপর আজকে ভর্তি হলাম। পিছনের সাইডে ড্রেনে যত ময়লা উঠেছে ও পিছনে আমাকে জানলার পিছনে এটি পালাইছে, ওই জায়গা ভরার লেগে তো দিক থেকে হইতে পারে। মাথাটা ঘুরে বেশি, যেরকম জ্বর সেরকম পুরা ব্যথা। আমার জ্বর আর প্রচুর ঠান্ডা, মাথা ব্যথা, মানে বমি আর বমি। পরে ডেঙ্গু পরীক্ষা করলাম, দেখলাম যে পজিটিভ আসছে। এছাড়া চিকুনগুনিয়া সহ ভাইরাসজনিত শত শত রোগী হাসপাতালগুলোতে ভিড় করছে বলে জানান আবাসিক চিকিৎসক। তিনি জানান, জুলাই মাসে হাসপাতালে বহির্বিভাগে 37,000 নতুন রোগী সহ 1 লাখ রোগী চিকিৎসা নিয়েছে। ভর্তি যে পর্যন্ত রোগী আছে আমাদের এই আগস্ট মাস আজকে 12 তারিখ পর্যন্ত, এখন পর্যন্ত আমাদের 166 জন রোগী ভর্তি রেখে আমরা চিকিৎসা দিয়েছি ডেঙ্গু। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আরও জটিল হওয়ার আশঙ্কা নিয়ে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত রোগীদের জন্য নারায়ণগঞ্জ 300 শয্যার হাসপাতালে 2টি ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল 2টি ডেঙ্গু কর্নার রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে দেওয়া হচ্ছে চিকিৎসা। সকল রোগীকে আমরা এখানে চিকিৎসা সেবা দিতে পেরেছি এবং এই চিকিৎসা দেওয়ার জন্য যেসব পরীক্ষা প্রয়োজন ডেঙ্গু রোগীর, সে পরীক্ষার সব ব্যবস্থা এখানে আছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27 ওয়ার্ডে ডেঙ্গুবাহী এডিস মশার নিয়ন্ত্রণের কাজ করছে জানিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, 52টি হটস্পট এলাকা চিহ্নিত করা হয়েছে। এডিস মশা প্রজননের এ সময়কে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি। আমরা এবার একটু পলিসিটা চেঞ্জ করেছি সিচুয়েশনের কারণে, উদ্ভূত পরিস্থিতির কারণে।
তো আমরা আসলে মানুষকে সচেতন করার দিকেই মনোযোগটা বেশি দিচ্ছি, আর আমাদের যে দৈনন্দিন যে কাজটা ওইটা আমরা যাতে খুব ইফেক্টিভলি করতে পারি আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধে এ কর্মকৌশল শুধু শহর কেন্দ্রিক নয়, বরং ইউনিয়নগুলোতেও এ কার্যক্রম চালাতে হবে বলে মনে করছেন সচেতন মহল। জুবার রহমান, মাই টিভি নিউজ। দর্শক, আপনারা জানেন যে পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ কয়েক দফা দাবিতে ইসলামী আন্দোলন বিক্ষোভ কর্মসূচি পালন করছে বায়তুল মোকাররমের সামনে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস মাদবর, যুক্ত হচ্ছে তার সাথে। ইলিয়াস, ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচির এখন কেমন পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। ইসলামী আন্দোলন নিয়মতান্ত্রিক আন্দোলন করে। আপনাকে ধন্যবাদ। আমরা এখন উত্তরঘাটে। আপনি জানেন যে পিআর পদ্ধতিতে ইসলামী আন্দোলন সহ 7টি রাজনৈতিক দল যে কর্মসূচি, যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে তারই অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। সেই বিক্ষোভের পূর্বে এখন তাদের সমাবেশ চলছে। রাজধানীতে পৃথক সময়ে বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করবে 7টি রাজনৈতিক দল। তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এদিকে বেলা 3টায় খেলাফত মজলিস এবং 4:30টায় জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করবে। এছাড়া জাকপা, খেলাফত আন্দোলন, নিজামে ইসলামী পৃথক কর্মসূচি পালন করবে। তারা মূলত উভয় কক্ষে অভিন্ন কর্মসূচিতে এই 7টি রাজনৈতিক দল, জামাত সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ 7টি রাজনৈতিক দল এই কর্মসূচি পালন করছে এবং তারা যেটা বলছে যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবে। যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। সংবাদ শেষ করব কাশফুলের শুভ্রতার খবর দিয়ে। প্রতি বছরের মতো এবারও ব্রাহ্মণবাড়িয়ার 6 বাড়িয়ায় কাশফুলের শুভ্র সমারোহ মুগ্ধতা ছড়াচ্ছে শরৎ প্রকৃতিতে। দূর থেকে দেখে মনে হচ্ছে আকাশের সাদা মেঘ যেন নেমে এসেছে ধরণীর বুকে। মৃদু বাতাসে কাশফুলগুলো যেন একে অপরের গায়ে হেলে দুলে লুটোপুটি খাচ্ছে, দুলছে আপন ছন্দে। প্রতিনিধি নুরুল আরাফাতের তথ্যচিত্রে আবু সাইদুর রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার দিগন্ত জুড়ে ফোটা সাদা কাশফুল মুগ্ধতা ছড়াচ্ছে। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের 6 বাড়িয়া এলাকায় বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষের সমাগমে এখন মুখর বিস্তীর্ণ এলাকা জুড়ে কাশফুলের সমারোহ। প্রতিদিন সকাল বিকেলে জেলা শহরের আশপাশে এলাকা থেকে সৌন্দর্য পিপাসুরা দল বেঁধে আসেন এই কাশফুল দেখতে। কাশফুলের সমারোহে মিশে কেউ সেলফিতে ব্যস্ত, কেউ পরিবারের ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ ঘুরে ঘুরে উপভোগ করছেন কাশফুলের সৌন্দর্য। এ যেন মনোমুগ্ধকর পরিবেশ। যেহেতু এখন শরৎকাল, কাশবনে সবার আশা। সাদা ফুলের যে সৌন্দর্যটা আসলে ছিটিয়ে রয়েছে পুরো অঞ্চল জুড়ে। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে আসছি, তো খুবই ভালো লাগতেছে। হাজার হাজার মানুষ আসছে, আসলে নিজের চোখে না দেখলে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর কাশফুল ভবন দেখতে পারতাম না। কাশফুল চারিদিকে, ছেলে মেয়েরা দূর দূরান্ত থেকে আসে সৌন্দর্য দেখার জন্য, উপভোগ করুক, তোলার জন্য সবাই আসুক, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু এখানে আসে কোনো অশ্লীল চলাফেরা বা ছেলেমেয়েরা টিকটক করা এগুলো যেন না করে। কাশফুলের সৌন্দর্য সকল বয়সের মানুষকে আকর্ষণ করে। যদিও এর আদি নিবাস রোমানিয়ায়। কাশফুলের শিকড় বা মূলের কারণে ভূমিক্ষয় রোধ হয়, তাছাড়া এর ঔষধি গুণ রয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। ভূমিক্ষয় বা ভূমির ধস হতে রক্ষা করার জন্য এই ছন জাতীয় বা এই কাশফুল জাতীয় গাছের তুলনা নেই এবং এটি সাধারণত নদীর তীরে বা বালি মাটিতে ডিপ রুটেড একটি প্ল্যান্ট, যেটা হচ্ছে অনেক স্পন্টেনিয়াসলি অনেক বেশি বীজ উৎপাদন করে এবং বাতাসে বীজ ছড়িয়ে যায়। শরতের কাশফুল শুধু চোখের প্রশান্তি নয়, মানুষের আর প্রকৃতির সঙ্গে গড়ে ওঠে এক নিবিড় বন্ধন। তাই এই প্রাকৃতিক সৌন্দর্যকে টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি।
অবুসতপু মাই টিভি। দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাই টিভি সংবাদ দেখতে ভিজিট করুন /mytvbdnews এবং আমাদের সকল অপশন দেখতে ভিজিট করুন /mytv বাংলা, ফেসবুক /mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।